আলাইকুম। এখন আমরা পড়ব আমাদের পৌরনীতি বইয়ের অন্যতম একটা অধ্যায় ইম্পর্টেন্ট, যেটা থেকে আমরা বলতে পারি 10 নাম্বার নিশ্চিত হবে, কারণ এটা থেকে আসার সম্ভাবনা অনেক। এটার সংক্ষিপ্ত পড়ব এবং এর মেইন কনসেপ্ট একদম বেসিক ক্লিয়ার করে দেব, অ্যাডভান্সও যাবে ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। রাষ্ট্র হচ্ছে কিছু জিনিসের ভিত্তিতে রাষ্ট্র হয়, যেমন অর্থনীতির ভিত্তিতে, তারপরে হচ্ছে ক্ষমতার উৎসের ভিত্তিতে, ক্ষমতা বন্টনের ভিত্তিতে, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে, তারপরে হচ্ছে উত্তরাধিকারের সূত্রে, তারপরে হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে। এই যেগুলো বললাম এগুলোর ভিত্তিতে হচ্ছে রাষ্ট্র গঠন হতে পারে। এখন এগুলোর ভিতরেও কিছু কিছু জিনিস রয়েছে, যেমন অর্থনীতির ভিত্তিতে যেসব রাষ্ট্র হয় সেটা হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি। তারপরে উদ্দেশ্যের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন হয় সেটা হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র, আর এটাকে কি বলে, ক্ষমতার উৎসের ভিত্তিতে হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে গণতন্ত্র, আর একটা হচ্ছে গণতান্ত্রিক যে রাষ্ট্রটা, আর একটা হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। আচ্ছা, আরও আছে কিছু, যেমন আমরা যদি বলতে চাই যে ক্ষমতা বন্টনের নীতিতে যেই রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে একনায়কতান্ত্রিক তো হচ্ছে ক্ষমতার উৎসের ভিত্তিতে, আর ক্ষমতা বন্টনের নীতিতে হচ্ছে এককেন্দ্রিক, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। আর উত্তরাধিকারী সূত্রে যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের রাজতন্ত্র। উত্তরাধিকারী সূত্রে একমাত্র রাজতন্ত্র হয়ে থাকে, কিন্তু এবার রাজতন্ত্র দুই প্রকার, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক আর একটা হচ্ছে নিরঙ্কুশ। তো আমরা এতক্ষণে পুরো অধ্যায়টা ঝালাই করলাম 2 মিনিটে। এখন আমরা জানবো যে অধ্যায়গুলো সংক্ষিপ্ত। তো 1 নম্বর সংক্ষিপ্ততে যেটা আসতে পারে যে পুঁজিবাদী অর্থনীতি কি। পুঁজিবাদী অর্থনীতি কি? যে অর্থনীতিতে সরকার নিয়ম নীতি প্রয়োগ ও অর্থনৈতিক সিদ্ধান্ত আরোপ করতে পারে না। ব্যক্তি মালিকানা থাকে, পুঁজির মালিকরা সর্বাধিক মুনাফা অর্জন করে, কিন্তু শ্রমিকরা ভালোভাবে তাদের কি পায়, মজুরি পায় না। অধিকাংশ রাষ্ট্র ব্যবস্থায় পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা। শেষ, কত সহজ। তারপরে আচ্ছা, আমরা এটা আবার রিভিশন দিই। পুঁজিবাদী অর্থনীতি কি? তাহলে আমরা আবার যদি বলি, যে অর্থনীতিতে সরকার নিয়ম নীতি ও অর্থনৈতিক সিদ্ধান্ত প্রয়োগ করতে পারে না তাকে পুঁজিবাদী অর্থনীতি বলে। আচ্ছা, পুঁজিবাদী অর্থনীতি কি? ব্যক্তি মালিকানা থাকে, এখানে শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না, পুঁজির মালিকরাই বেশিরভাগ সুযোগ সুবিধা পেয়ে থাকে। অধিকাংশ রাষ্ট্র ব্যবস্থায় কি পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা। শেষ। এখন আমরা আসি আরেকটা, সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে। আচ্ছা, মূল এই মানে কি বলে, যে অর্থনীতিতে বা যে রাষ্ট্রে মূল উদ্দেশ্য পুঁজিবাদের তৈরি বৈষম্য দূর করার, সেটাই হচ্ছে কি সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। এখন এখানে আমাদের মনে হতে পারে না যে আমরা তো পড়ছিলাম অর্থনীতির ভিত্তিতে হচ্ছে রাষ্ট্র দুই প্রকার, পুঁজিবাদী অর্থনীতি আর সমাজতান্ত্রিক, তো দুইটা একই হওয়ার কথা না, একটার বিপরীত আরেকটা। যেমন পুঁজিবাদী অর্থনীতিতে আমরা পড়ছিলাম যে সরকার কোনো নিয়ম নীতি প্রয়োগ ও অর্থনৈতিক সিদ্ধান্ত কি করতে পারে না, প্রয়োগ করতে পারে না, কিন্তু প্রয়োগ না করার ফলে যে বৈষম্য হয়, বিশেষ করে শ্রমিক বৈষম্য, এই বিপরীত সমাজতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, এটার মূল মানে উদ্দেশ্য হচ্ছে পুঁজিবাদদের তৈরি যে শ্রমিক বৈষম্য সেটা দূর করা, এই দূর করে যে সমতা, এই সমতা তৈরি করা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থার মূল উদ্দেশ্য। আচ্ছা, সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র মালিকাধীন থাকে, কি থাকে, সম্পদ ও কারখানা। অর্থাৎ এই ব্যবস্থায় আবার রাষ্ট্রের মালিকানা থাকে, কি থাকে, কারখানা, তারপর হচ্ছে বিভিন্ন সম্পদ বলতে পুরো সম্পত্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রদান করা হচ্ছে এ রাষ্ট্র ব্যবস্থার অন্যতম লক্ষ্য। রাষ্ট্রের কেন্দ্রীয় সিদ্ধান্ত হয় এই রাষ্ট্র ব্যবস্থার আবার একটা জিনিস আছে, কোনটা, এই রাষ্ট্র ব্যবস্থা একনায়কতান্ত্রিক সরকার হওয়ার সম্ভাবনা হয়ে যায়, যে বেশি স্বৈরাচার হয়ে ওঠে না, এরকম। আচ্ছা,
ক্ষমতার উৎসের ভিত্তিতে আমরা পড়ছিলাম যে গণতন্ত্র, আরেকটা কি একনায়কতান্ত্রিক। আচ্ছা, গণতন্ত্রটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো গণতন্ত্র কাকে বলে ভাই, এটাও প্রশ্ন আসতে পারে। ক্ষমতার উৎসের ভিত্তিতে কোনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই গণতন্ত্র। তো আমরা এখন একটু সংক্ষিপ্তের দিকে আসি। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে? তো যে রাষ্ট্র ব্যবস্থায় সমস্ত ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকেই গণতান্ত্রিক রাষ্ট্র বলে। যে রাষ্ট্র ব্যবস্থায় সকল ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বলে। এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ থাকে, জনগণের দ্বারা এটা তৈরি, জনকল্যাণার্থে এটা পরিচালিত। ঠিক আছে? আচ্ছা, মানে কি, সহজভাবে যদি বলতে পারি, জনগণের অংশগ্রহণ, জনগণের দ্বারা, জনগণের কল্যাণে পরিচালিত এই রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থায় সরকার কিভাবে হয়? নির্বাচনের মাধ্যমে। একাধিক রাজনৈতিক দল থাকে। এটার বিভিন্ন গুণও আছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যেহেতু বিশ্বের বেশিরভাগ জিনিসই হচ্ছে গণতান্ত্রিক। তো ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ, দায়িত্বশীল শাসন হয়, সরকারের দক্ষতা বৃদ্ধি পায়, সাম্য ও সম অধিকারের প্রতীক। কারণ সাম্য ও সম অধিকারের প্রতীক হওয়ার কারণ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের জন্য সমান অধিকার। নাগরিকের মর্যাদা বৃদ্ধি পায়, কারণ হচ্ছে এটা নাগরিকের জন্যই তৈরি করা হয়। সম্মতির উপর প্রতিষ্ঠিত হয় এবং অবশ্যই রাজনৈতিক শিক্ষা লাভ হয়। যেহেতু একাধিক রাজনৈতিক দল থাকে, রাজনৈতিক শিক্ষা লাভ হয়। বিপ্লবের সম্ভাবনা কম। আচ্ছা, বিপ্লবের সম্ভাবনা কম কেন? কারণ জনগণই তো গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র বা রাষ্ট্রপতি বা সরকার নিয়োগ দিয়েছে। তো গণতন্ত্র যেহেতু জনগণের জন্য চলে, এই জন্য এখানে কি হয় না, বিপ্লবের সম্ভাবনা কম। এটা কিছু ত্রুটিও আছে। কি ত্রুটি? গুণ বা যোগ্যতার চেয়ে সংখ্যার উপর গুরুত্ব বেশি দেওয়া হয় এই রাষ্ট্র ব্যবস্থায়। কেন ভাই? অনেক জনগণ, তো এত জনগণ, গণতন্ত্র মানে জনগণের জন্য। তো সরকারকে সবার মানে মূল্যায়ন করতে হয়। হ্যাঁ, ঠিক আছে, মেধার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে, সবাইকে না। তো এই জন্যে গণতন্ত্রে একটা সমস্যা হয়ে যায় যে গুণ বা যোগ্যতার চেয়ে সংখ্যার বেশি, মানে কতজন জনগণ সেটার উপরে নির্ধারণ করতে হয়। অর্থাৎ যার গুণ বেশি তাকেই সব প্রাধান্য দেওয়া হবে, এটা না। যার গুণ নাই তাকেও কিছু প্রাধান্য দিতে হবে। আচ্ছা, এটা ত্রুটি হিসেবে দেখছে। ত্রুটি বলা যায়, আবার বলাও যায় না। এরপর আমরা আসি নাগরিকদের ক্ষেত্রে। যে ব্যাপারটা নাগরিকদের ক্ষেত্রে কি ব্যাপারটা, নাগরিকদের পরমত সহিষ্ণুতা হতে হবে। মানে নাগরিকদের কি করতে হবে বা কি হতে হবে? নাগরিকদের পরমত সহিষ্ণু হতে হবে, মানে পরের মতকেও সম্মান দিতে হবে। ব্যক্তি ও দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে। মানে আমার যে দল, আমার দলই সেরা, তোমার দল ভালো না, এগুলো না। ব্যক্তিগত ও দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে। অন্যের অধিকারকে সম্মান দিতে হবে। কি করতে হবে? অন্যের অধিকারকে সম্মান দিতে হবে নাগরিকদের। অবশ্যই এগুলো করণীয় উচিত। আর সহযোগিতা, সহনশীলতা, বুদ্ধিমান, আত্মসংযমী ও বিবেকবান হতে হবে। অবশ্যই সহযোগিতা, সহমর্মিতা, সহনশীলতা, তারপরে বুদ্ধিমান, আত্মসংযমী, বিবেকবান, এগুলো হতে হবে। আচ্ছা, এখন আসি আমরা একনায়কতান্ত্রিক। মনে আছে যে ক্ষমতার কি উৎসের ভিত্তিতে গণতন্ত্র হয় আর একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হয়। তো আমরা গণতন্ত্র পড়েছি, এখন একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আসি। আচ্ছা, যে রাষ্ট্র ব্যবস্থায় জনগণের হাতে না থেকে ক্ষমতা একজন স্বেচ্ছাচারী শাসক দল বা শ্রেণীর হাতে ন্যস্ত থাকে, তাই একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। এখানেও আমরা একটা মিল পাই কি? ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা দুই প্রকার পড়ছিলাম। তো একটা হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ যে রাষ্ট্র ব্যবস্থায় জনগণের হাতে সকল ক্ষমতা ন্যস্ত থাকে, সেটা গণতন্ত্র। আর এটার বিপরীত হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, মানে যে রাষ্ট্র ব্যবস্থায় জনগণের হাতে কোনো ক্ষমতা ন্যস্ত থাকে না, সকল ক্ষমতা ন্যস্ত থাকে কি একজন স্বেচ্ছাচারী শাসক দল বা শ্রেণীর হাতে ন্যস্ত থাকে। বুঝছি, মানে একটার বিপরীত আরেকটা, তো এটা আমরা বুঝেই যাব। তো শাসকের কারো কাছে জবাবদিহিতা থাকে না, অর্থাৎ এই রাষ্ট্র ব্যবস্থায় শাসকের কারো কাছে জবাবদিহিতা থাকে না, যেটা গণতন্ত্রে থাকে। আচ্ছা, একমাত্র দল থাকে এবং সেই
এর দর্গের সরকার প্রধান, মানে একনায়কতান্ত্রিক মানে কি একজনই হচ্ছে সরকার প্রধান থাকে, একটা মাত্র দল থাকে, আর গণমাধ্যমগুলো তারই নিয়ন্ত্রণে, তারই কথা বলতে হবে, যেমন কিং জং উন। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমরা আরও কিছু প্রশ্ন করি, সেগুলো কি কি তার আগে এটা আরেকটু জেনে নিই। গণমাধ্যমগুলো তার নিয়ন্ত্রণে থাকে। আচ্ছা, এটার দোষ তো অবশ্যই আছে, এটা দোষে ভরা। ঠিক আছে, কারণ তার ভুল কেউ ধরিয়ে দিতে পারবে না। ঠিক আছে, দোষ গণতন্ত্র বিরোধী, অবশ্যই জনগণের বিরোধী মানেই গণতন্ত্র বিরোধী। স্বৈরাচারী শাসন, অবশ্যই একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বৈরাচারী শাসন তো থাকেই। নেতৃত্ব ও রাজনৈতিক চেতনা সৃষ্টির অন্তরায়, মানে ওই যে বৈশিষ্ট্য গণতন্ত্রের যেগুলো গুণ, এগুলা হচ্ছে উল্টা গণতন্ত্রের, একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে। ঠিক আছে, এখানে বিপ্লবের সম্ভাবনা আছে, কারণ জনগণের কোনো সব অধিকার অক্ষুণ্ণ হচ্ছে, মানা হচ্ছে না, বিপ্লবের সম্ভাবনা থাকবে না। আচ্ছা, বিশ্ব শান্তির বিরোধী। হ্যাঁ, একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্বের শান্তির বিরোধী পড়লাম। এখন পড়ছিলাম এরপর কি, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র আছে না? কি কি রাষ্ট্র? এককেন্দ্রিক রাষ্ট্র, আরেকটা হচ্ছে সম্ভবত এককেন্দ্রিক রাষ্ট্র, তারপরে হচ্ছে কি বলে এটাকে, যুক্তরাষ্ট্র, মানে যুক্তরাষ্ট্র। আচ্ছা, তো আমরা প্রথমে এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাটা পড়ে নিই। যে রাষ্ট্র ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা থাকে, তাই এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ এখানে সব ক্ষমতা কি কেন্দ্রের উপর মানে ন্যস্ত থাকে, অর্থাৎ কেন্দ্রই সকল ক্ষমতার উৎস। আমরা যদি এটা আবার করতে চাই, যে রাষ্ট্র ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের কাছে ন্যস্ত থাকে, সেটাই হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা। এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থায় কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা হয়, আমরা জানি। প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার বাদে যে প্রাদেশিক, পুরো দেশে যে সমস্ত সরকার থাকে ছোট ছোট, আঞ্চলিক সরকার থাকে যেগুলো ছোট ছোট, সেগুলো সবাই সরকারের হাতে নিয়ন্ত্রিত। আচ্ছা, বাংলাদেশ যুক্তরাজ্য, এটার উদাহরণ আছে। এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা কি, বাংলাদেশ যুক্তরাজ্য, এই দুইটা দেশই কিন্তু হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ বাংলাদেশেও কিন্তু সমস্ত ক্ষমতা কেন্দ্রের উপর নির্ভর করে, যেমন হচ্ছে সংসদের উপরে কি, ঢাকার উপরে, মানে সমস্ত যে মানে বাংলাদেশের সমস্ত জায়গা কি নির্ভর করে বা নিয়ন্ত্রিত থাকে। যুক্তরাজ্যও সেম। আচ্ছা, এখন আমরা আসি যুক্তরাষ্ট্র। জিনিসটা মানে শুনে মনে হয় না অনেকগুলো রাষ্ট্র যুক্ত হচ্ছে। আসি, যে রাষ্ট্র ব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন হয়, সেটাই যুক্তরাষ্ট্র। দেখছি আমার কথায় মিল আছে না? তাই এটার কি বলে সঙ্গেও পড়া লাগবে না। যে রাষ্ট্র ব্যবস্থায় একাধিক রাষ্ট্র মিলিত হয়ে যুক্ত হয়ে একটা প্রদেশ মিলিত হয়ে একটা রাষ্ট্র গঠন হয়, সেটাই যুক্তরাষ্ট্র। আমি যদি আবার ভালোভাবে বলতে চাই, যে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে যে রাষ্ট্র গঠিত হয়, সেটাকে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র ব্যবস্থা বলে। ঠিক আছে, এখন আমরা সর্বশেষ পড়েছিলাম কি, উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে। তো আমরা যদি উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে বলতে চাই, যে দুইটা আছে, একটা হচ্ছে নিরঙ্কুশ আর একটা হচ্ছে নিয়মতান্ত্রিক। নিরঙ্কুশ রাজতন্ত্র কি, আমি আবারও বলছি, এটা ইম্পর্টেন্ট, কারণ অন্যগুলো আমরা পারবো, এটা একটু ঝামেলা আছে। উত্তরাধিকার সূত্রের রাজতন্ত্র এটা তো জানি। নিরঙ্কুশ কি, যে রাষ্ট্র ব্যবস্থায় রাজা বা রানী রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। অর্থাৎ আগের দিনে কি ছিল, রাজা সব কিছুর ক্ষমতার অধিকারী, কিন্তু এখন আমরা দেখছি কিছু ক্ষেত্রে রাজা আছে, আবার কিছু ক্ষেত্রে নাই। যেমন ব্রিটেনে কিন্তু রাষ্ট্র মানে এখনও হচ্ছে রাজতন্ত্র চলে, বাট যিনি রাজা বা রানী, তার ক্ষমতা থাকে না। তার ক্ষমতা থাকে, কিছু থাকে, আর বেশিরভাগ ক্ষমতা থাকে এই যে রাজনীতি বা সরকারের উপর। ঠিক আছে, তো এরকমই কিন্তু যে রাষ্ট্র ব্যবস্থায়, যেমন সৌদি আরবে কিন্তু কোনো রাষ্ট্র বা কোনো সরকার নেই। সৌদি আরবের কি বলে রাজারাই হচ্ছে সরকার। তো এই জন্যে বলা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র।
অর্থাৎ যে রাজতন্ত্র রাজা বা রানী সর্বময় ক্ষমতার অধিকারী তাকেই নিরঙ্কুশ রাষ্ট্র ব্যবস্থা বলে। বুঝলাম। আচ্ছা, তারপরে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, ওই যে বললাম যে সমস্ত ক্ষমতা কি ব্রিটেনের কাছে থাকলেও থাকে না, অর্থাৎ ব্রিটেনের তো রাজতন্ত্র চলে বাট কিছুটা না। তো যে রাষ্ট্র ব্যবস্থায় রাজা বা রানীর উত্তরাধিকার সূত্রে নিয়মতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকে, সূত্রে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হয়, সেটি হচ্ছে নিয়মতান্ত্রিক রাষ্ট্র। আচ্ছা, অর্থাৎ আমি একটু বুঝিয়ে বলি, রাজা বা রানীর উত্তরাধিকার আছে না, এই উত্তরাধিকার সূত্রে যে রাষ্ট্র ব্যবস্থা, ওখানে হচ্ছে তারাই সর্বময় ক্ষমতার অধিকারী নিরঙ্কুশে, আর এখানে হচ্ছে তাদের উত্তরাধিকার সূত্রে যারা আছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান সেগুলো। যেমন আমি যদি আরেকটু ভালোভাবে বলতে চাই যে সীমিত ক্ষমতা ভোগ করেন, এখানে কারা? রাজা রানীরা সীমিত ক্ষমতা ভোগ করেন, এই যে বলছিলাম সব ক্ষমতা তাদের কাছে নাই। আবার কি বলে, রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা থাকে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে। ওই যে বললাম না, রাজা রানী থাকলেও ওই যে সরকার থাকে যেমন ব্রিটেনে, এই জন্য হচ্ছে জনগণ যে সরকার নির্বাচিত করেছে সেই সরকারের কাছে সকল ক্ষমতা থাকে। হ্যাঁ, তো যেমন যুক্তরাজ্য কি, এই যে যেটার কথা আমি এতক্ষণ বললাম, যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন। তো আমরা বুঝলাম কি যুক্তরাজ্য আর গ্রেট ব্রিটেন বা ব্রিটেন একই জিনিস, আর যুক্তরাষ্ট্র আলাদা। বুঝতে পারছি? যুক্তরাষ্ট্র সম্ভবত আমেরিকা, আর গ্রেট ব্রিটেন হচ্ছে সম্ভবত ইংল্যান্ড। ঠিক আছে, তো আমরা বুঝছি। আচ্ছা, এরপর সংক্ষিপ্ত প্রশ্নে আমরা পড়তেছি। তারপরে হচ্ছে যদি বলে হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে কোন রাষ্ট্র ব্যবস্থা হয়? জনকল্যাণ। তাহলে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কি? হ্যাঁ, আমরা অবশ্যই বলতে পারবো জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কি। বলি আমরা তাহলে, যে রাষ্ট্র ব্যবস্থায় জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে, সেটাই হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। আরও সহজভাবে বলি, এটা অবশ্য সহজ আছে, পড়লেই বোঝা যায় যে এই রাষ্ট্র ব্যবস্থায় জনগণের দৈনন্দিন ন্যূনতম যে চাহিদা পূরণ এবং সর্বময় কল্যাণ সাধন হয় জনগণের উদ্দেশ্যে, সেটাই হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। এটা কিছু দিক আমরা পড়ি। জনগণের জন্য কর্মের সুযোগ তৈরি করে। জনগণের জন্য কি তৈরি করে? কর্মসুযোগ তৈরি করে। জনগণের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। সচ্ছলতার উপর উচ্চহার ও কম সচ্ছলদের উপর কম কর ধার্য করে। অর্থাৎ ভাই এটা ভাল লাগছে। জনকল্যাণ রাষ্ট্র ব্যবস্থায় কী হয়? সকল রাষ্ট্র তো সকল কল্যাণ করে হচ্ছে জনগণের জন্য, এটা তো বুঝছি আমরা। জনগণের কর্মেরও সুযোগ করে দেয় এরা, আবার নিরাপত্তার ব্যবস্থাও নেয়। কিন্তু কর যখন দেয় তখন হচ্ছে উচ্চ হার কাদের? সচ্ছলদের উপর, যাদের ধনী বেশি তাদের উপরে কর বেশি, আর যারা কম ধনী তাদের উপর কম কর ধার্য করা হয়। এটা ভাল লাগছে। কৃষক শ্রমিকদের জন্য মজুরি ধার্য করে যাতে জীবন ব্যবস্থার মান উন্নত হয়। অর্থাৎ ওই যে কম মজুরি না, এটা না, একটা ব্যালেন্স কি বলে মজুরি ধার্য করে, এই জন্যে এই যেন কৃষকদের যে রাষ্ট্র ব্যবস্থা সেটা উন্নতি লাভ করে। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমরা অধ্যায়টার নাম কি ছিল? রাষ্ট্র ও সরকার। রাষ্ট্র পড়লাম, এখন সরকারের যেসব সংক্ষিপ্ত রয়েছে সেগুলো আমরা পড়ি। ক্ষমতা বন্টন। আচ্ছা, সরকার আবার দুই প্রকারের, দুই ভিত্তিতে সরকার হয়। একটা কি? ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে। আমি যদি রিপিট, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে, ওখানে ছিল ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে, ওটাও ছিল। তো এটাও কিন্তু সেম, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে সরকার হয়, আবার আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকার হয়। ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে আমরা পড়ছিলাম, হ্যাঁ পড়ছি তো, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে দুই রকমের সরকার হয়। একটা হচ্ছে এক কেন্দ্রিক সরকার, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। পড়ছি তো আমরা, একটু আগে পড়ছি। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, আইন ও শাসন বিভাগের যে ভিত্তিতে, সম্পর্কের ভিত্তিতে যেটা হয়। আচ্ছা, আইন ও শাসন বিভাগ কোন জায়গায় থাকে? সংসদে থাকে। তো তার মানে কি এটা সংসদীয় সরকার না? অবশ্যই। তাহলে আমাদের বাংলাদেশেও কিন্তু সংসদীয় সরকার। তাহলে সংসদীয় সরকার থাকে,
আর আইন ও শাসন বিভাগের সাথে সম্পর্ক আরেকটার থাকে, রাষ্ট্রপতি থাকে। কারণ বাংলাদেশে কি রাষ্ট্রপতি নাই? আছে তো। তার মানে হচ্ছে আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারীয় সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত যে সরকার, যেমন আমাদের একসময় এরশাদ রাষ্ট্রপতি, উনি কিন্তু শাসন করছে, সরকার না, কিন্তু উনি কিন্তু তখন কিন্তু প্রধানমন্ত্রী শাসন করেন। তো এই জন্যই বলছে আইন, তখন তো আইন ও শাসন বিভাগ ছিল। তো এই জন্য বলা হচ্ছে আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে দুই রকম, একটা হচ্ছে সংসদীয় সরকার আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, স্বায়ত্তশাসিত আর কি। এরপরে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে পড়ছিলাম এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। বুঝছি না আমরা? বুঝছি। আচ্ছা, এখন আমরা কিছু পড়ি, এককেন্দ্রিক সরকারের কিছু গুণ পড়ি। একটু আগে পড়ছি যদিও বা, ওটা রাষ্ট্র, আর এককেন্দ্রিক রাষ্ট্র, আর একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার। আচ্ছা, এককেন্দ্রিক সরকারের গুণ হিসেবে বলা যায় সহজ সাংগঠনিক ব্যবস্থা। তো পেছানো সাংগঠনিক ব্যবস্থা না, জাতীয় ঐক্যের প্রতীক। তার মানে এককেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কি? জাতীয় ঐক্যের প্রতীক। মিতব্যয়িতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ছোট রাষ্ট্রের উপযোগী। কেন আমি বলছি ছোট রাষ্ট্রের উপযোগী? এককেন্দ্রিক সরকার সাধারণত ছোট রাষ্ট্রেই হয়, আর ছোট রাষ্ট্রে কি বেশি ভেজাল লাগে না, এই সংসদ মংসদ, ওই জেলায় ওই উপনির্বাহী কর্মকর্তা ইত্যাদি ইত্যাদি এত কিছু লাগে না। তার মানে এককেন্দ্রিক সরকারে কী হয়? সহজ সাংগঠনিক ব্যবস্থা হয়, ছোট রাজ্যের জন্য উপকারী হয়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। দ্রুত সিদ্ধান্ত কেন নেওয়া যায়? আরে ভাই, এককেন্দ্রিক, একটা কেন্দ্র থাকে, কেন্দ্র থেকে সমস্ত জিনিস শাসন করে। তো এই ওই জনের পারমিশন, এর পারমিশন তো নেওয়া লাগে না, এই জন্যে। তো সহজ সাংগঠনিক ব্যবস্থা, অর্থাৎ সংগঠন সহজ হয়, তারপরে ছোট রাজ্যের জন্য উপযোগী, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় এটা, এবং জাতীয় ঐক্যেরও প্রতীক থাকে। আর মিতব্যয়িতা, অর্থাৎ সুযোগ বুঝে তারা খরচ করতে পারে। তো এই রাষ্ট্র ব্যবস্থার গুণ হচ্ছে এটা। কি ভাই, গুণ আছে না ত্রুটিও আছে? আচ্ছা, কাজের চাপ থাকে অনেক, কারণ এখানে অনেক দল থাকে না, অনেক সংগঠন থাকে না। সহজ সাংগঠনিক ব্যবস্থা, কিছু মানে একটাই সংগঠন থাকে, এরাই সব কিছু করে। এখানে কাজের চাপ থাকে অনেক। স্থানীয় নেতৃত্ব বিকাশের অনুকূল নয়, অর্থাৎ নেতৃত্ব বিকাশ পাবে না, কারণ একজনই তো শাসন করছে, একজন বলতে একটা সংগঠনই তো শাসন করতেছে। স্থানীয় উন্নয়ন ও সমস্যার প্রতি অবহেলা, স্থানীয় উন্নয়ন ও সমস্যার প্রতি তারা অবহেলা করে। বড় রাষ্ট্রের জন্য অনুপযোগী। হ্যাঁ, গুণের মধ্যে যদি হয় ছোট রাষ্ট্রের জন্য উপযোগী, তাহলে অবশ্যই দোষের মধ্যে বড় রাষ্ট্রের জন্য অপযোগী, অনুপযোগী একই তো। কেন্দ্রের স্বেচ্ছাচারিতা, যেহেতু কেন্দ্র সকল ক্ষমতার কি বলে উৎসে থাকে, এই জন্যে কেন্দ্রের স্বেচ্ছাচারিতা থাকে। আচ্ছা, তারপরে আমরা আসি, এখন আমরা কি পড়া যায়, যুক্তরাষ্ট্রীয় সরকার পড়ি। সরকার কিন্তু রাষ্ট্র না। আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কিছু গুণ আছে, যেমন জাতীয় ঐক্য ও আঞ্চলিক স্বতন্ত্রের সমন্বয় ঘটায়, কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কমায়। মনে আছে কেন্দ্রীয় সরকারের চাপ বেশি, এখানে চাপ কমায়, মানে কিছু কিছু জিনিস কিন্তু সিমিলার, আমরা পড়লে কিন্তু পারবো, ঠিক আছে। জাতীয় ঐক্য ও আঞ্চলিক স্বতন্ত্রের সমন্বয় ঘটায়, কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কমায়, আঞ্চলিক সমস্যা প্রধানে উপযোগী। আঞ্চলিক সমস্যা কারণ অঞ্চলে সরকার থাকে, আর কেন্দ্রীয় এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় শুধু সরকার থাকে আর অঞ্চলে থাকে না, এই জন্য বলছে এখানে আঞ্চলিক সমস্যা সমাধানের উপযোগী। রাজনৈতিক চেতনার বৃদ্ধি, কারণ এখানে হচ্ছে অনেকগুলো সরকার থাকে বা অনেকগুলো বিরোধী দল থাকে, তো এই জন্য হচ্ছে রাজনৈতিক যে একটা চেতনা বা রাজনীতি যেটা সেটা থাকে। আচ্ছা, স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে, কেন্দ্রের স্বেচ্ছাচারিতা কম পায়, কারণ সমস্ত ক্ষমতা তো এখানে কেন্দ্রের কাছে ন্যস্ত থাকে না। যেমন এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকার ব্যবস্থায় কেন্দ্রের কাছে সকল ক্ষমতা ন্যস্ত থাকে, এখানে ন্যস্ত না থাকে, কেন্দ্রের স্বেচ্ছাচারিতা কিছুটা কমে। এর কি ত্রুটি নাই? এরও ত্রুটি আছে, যেমন জটিল প্রকৃতির শাসন, কারণ আঞ্চলিক সরকার, কেন্দ্রীয় সরকার, এই সরকার সেই সরকার, সবার সিদ্ধান্ত নিয়ে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, কিন্তু এককেন্দ্রিকে হচ্ছে সহজ সিদ্ধান্ত বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কারণ একজনই সিদ্ধান্ত দিব, যেটা দিব ওটাই ফাইনাল। আচ্ছা, তো আচ্ছা
ক্ষমতার দ্বন্দ্ব থাকে। ক্ষমতার দ্বন্দ্ব কেন থাকবে না? কারণ এখানে কি বলে, সরকার সবাই হইতে চায়, এক কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থায় তো এটা হতে চায় না, কারণ একজনই থাকে, আর এখানে বহুজন এই হতে চায়, এই জন্য ক্ষমতার দ্বন্দ্ব হয়। আবার দুর্বল সরকার হয়। দুর্বল সরকার কেন হয়? সরকার সমস্ত দিক দেখাশোনা করতে পারে না, কারণ এখানে বিরোধী দল আছে, তারপরে আঞ্চলিক সরকার আছে, বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে, অবশ্যই বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে। ব্যয়বহুল, হ্যাঁ ব্যয়বহুল, কারণ কেন্দ্রীয় সরকার থাকে, এদেরকেও বেতন টেতন অনেক কিছু, প্রশাসনিক সরকার থাকে, তারপরে আঞ্চলিক সরকার থাকে, বিভিন্ন সরকার থাকে, এই জন্য এখানে কিছুটা চাপ বেশি হয়। আচ্ছা, এখন আমরা আসি সংসদীয় সরকার কাকে বলে। মনে আছে আমরা পড়ছিলাম যে এই যে কি বলে, এখানে আইন বিভাগ ও শাসন বিভাগের ক্ষেত্রে সরকার দুই প্রকার, কি সংসদীয় সরকার এবং কি রাষ্ট্রপতি শাসিত সরকার, ঠিক আছে। আচ্ছা, তো কেন্দ্রীয় সংসদীয় সরকার ব্যবস্থা কাকে বলে? আচ্ছা, সেটা জানবো। সংসদীয় সরকার ব্যবস্থা মানে হচ্ছে যে ব্যবস্থায় হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্ক থাকে সেটা। এখন আমরা আসি এটার গুণ সম্পর্কে। দায়িত্বশীল সরকার ব্যবস্থা, যেহেতু এখানে সংসদ আছে, আইন ও শাসন বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, যে আমরা জানি। বিরোধী দলের মর্যাদা থাকে, কারণ আমরা জানি সংসদে হচ্ছে বিরোধী দলও থাকে, কিছু মন্ত্রী, তারা সমালোচনা করে। তো আবার আরেকটা চলে আসছে, সমালোচনার সুযোগ। রাজনৈতিক শিক্ষা দেয়, হ্যাঁ অবশ্যই রাজনৈতিক শিক্ষা দেয়, কারণ রাজনৈতিক দল থাকে অনেকগুলো। ত্রুটি আছে, কিছু ত্রুটি আছে, এটার খুব কম ত্রুটি। স্থিতিশীলতার অভাব, ক্ষমতার অবিভাজন, অনেকজনকে ক্ষমতা দেওয়া হয়। সংসদের এই মন্ত্রী দাও, ওই মন্ত্রীর ওই ক্ষমতা দাও, পানি উন্নয়ন, সেতু মন্ত্রী ইত্যাদি ইত্যাদি। অতিদলীয় মতবাদ মানে হচ্ছে দলই সব, বিএনপির লোকেরা বিএনপির লোকদের নামে সুনাম করবে, আর অন্য দলের লোকেরা অন্য দলের সুনাম করবে, যদিও বা বিএনপি মোটামুটি। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। আচ্ছা, বিলম্ব হয় কারণ হচ্ছে অনেকে অনেক রকম সিদ্ধান্ত নেয়, কারটা নেবে না। আচ্ছা, এরপর রাষ্ট্রপতি শাসিত যে সরকার, এখানে গুণ আছে, বাট গুণের জায়গায় এখানে ত্রুটি বেশি দেখতে পাচ্ছি আমি। স্থিতিশীল শাসন থাকে, কারণ রাষ্ট্রপতি শাসিত সরকার যেহেতু। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, কারণ এখানে তো সংসদ থাকে না, এখানে রাষ্ট্রপতি থাকে, রাষ্ট্রপতি যাই বলবে তাই হবে। দক্ষ শাসন ব্যবস্থা, হ্যাঁ দক্ষ শাসন ব্যবস্থা বলা যায় একদিক দিয়ে, কারণ রাষ্ট্রপতি একজন থাকে তো। আচ্ছা, দলীয় মনোভাবে কম প্রতিফলন, অর্থাৎ ক্ষমতার স্বাতন্ত্রীকরণ, মানে একজনই ক্ষমতার অধিকারী, স্বতন্ত্র একজনই। দলীয় মনোভাবে কম প্রতিফলন, মানে কোনো দল নাই, রাষ্ট্রপতি না, একাই একশো। ত্রুটি তো আছে, এতক্ষণ যেগুলো গুণ পড়লাম এগুলোর মধ্যে ত্রুটি মনে হয় কিছু আছে। আচ্ছা, ত্রুটি পড়ি। স্বেচ্ছাচারী শাসন, যেমন এরশাদ কিন্তু স্বৈরাচার ছিল অনেকের মতে। বিভিন্ন বিভাজনের মধ্যে সুসম্পর্কের অভাব। তার মানে এখানে সংসদের বিপরীত হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, তাহলে সংসদীয় সরকার যেটা বলবে, রাষ্ট্রপতি শাসিত সরকার বললে সেটার বিপরীত, আবার রাষ্ট্রপতি শাসিত সরকার যেটা বলবে সেটার বিপরীত হচ্ছে সংসদীয় সরকার। ইজি পিজি। আচ্ছা, ত্রুটি, স্বেচ্ছাচারী শাসন থাকে, বিভিন্ন বিভাগের মধ্যে সম্পর্কের অভাব থাকে, নমনীয় শাসন না, ইচ্ছা মতো শাসন করে, তার ইচ্ছা, জনগণের ইচ্ছা না, ঠিক আছে। এই এতক্ষণে যা পড়লাম এটাই এই অধ্যায়ের সব 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 অর্থাৎ সৃজনশীল, সংক্ষিপ্ত, সব কিছুর জন্য যথেষ্ট, এমনকি কিছু ক্ষেত্রে এমসিকিউর জন্য যথেষ্ট। তবুও এমসিকিউর জন্য আমি মনে করি বইটা পড়া বেস্ট, গাইডও পড়া যায়। টাটা।